বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই রাজনৈতিক দলটাকে রাজনীতি করার ব্যাপারে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে স্বৈরাচারের যেসব দালালরা আবার বিভিন্ন জায়গায় উকিঝুঁকি দিচ্ছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, কিন্তু এটা মানে আমরা কিন্তু খুব বেশি দিন এটা সহ্য করবো না, তাদের এই লম্পঝম্প এগুলো। এখন ব্যাপার হচ্ছে যত দোষ নন্দ ঘোষ এখন বিএনপি সরকারে আছে, বিএনপির বিরুদ্ধে তিলকে তাল বানালে এটা মিডিয়াতে খুব বেশি প্রচার হয়। আবার একটা ব্যাপার আছে আপনার ওই যে মিডিয়ার যত ভিউ তত আপনার ডলার, এইসব কারণেও একটা বড় ধরনের একটা আমরা সমস্যার মধ্যে পড়ছি, যে সমস্যাটা অতীতে ছিল না। এখন ডলার কামানোর জন্য তিলকে তাল করার প্রবণতা অনেক বেশি এবং সব কিছুই বিএনপির ঘাড়ের মধ্যে আসছে। বরিশালে একটা ঘটনা ঘটছে, বরিশালের ঘটনা কার সাথে ঘটছে, যে একটা হাউজিং ব্যবসায়ী। কারণ আমরা এখানে জানি যে হাউজিং ব্যবসায়ী অথবা আপনার ওই যে আপনার ডেভেলপার এদের বিরুদ্ধে মানুষের ব্যাপক ধরনের ক্ষোভ থাকে থাকে। এখন ওই বেচারা হয়তো এই ডেভেলপারের বা এই জমির কেনার জন্য টাকা পয়সা দেওয়ার পরে সে তালবাহানা করতেছে, কোনোরকম করতেছে, তার সাথে দলের কোনো সম্পর্ক নাই। সে সেখানে গিয়ে তার চেক আদায় করছে অথবা তার মানে টাকাটা আদায় করছে। বিএনপি অবস্থাটা এমন যে 17 বছর আগে বিএনপির জমি দখল করা হয়ে গেছে, বিএনপির দোকানে গিয়ে তালা মারছে, সেই তালাটা এখন আর খুলতে পারতেছে না বিএনপি। সেটা খুললেও এটা একটা মুখরোচক খবর হয়ে দাঁড়াচ্ছে। তারপরও আমরা বলবো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন বিষয়গুলো আইন দ্বারাই মোকাবিলা করা দরকার এবং আইনের শাসনের প্রতি আমাদের আস্থাশীল হওয়া দরকার। আসলে জনগণের তো আইনের শাসনের প্রতি সেইরকমভাবে এখন আস্থাশীল নেই, যে কারণে এখনও গণপিটুনি, এখনও আপনার যে কোনো ধরনের মব এগুলো থেকে আমরা অবশ্যই মুক্ত হতে চাই। এবং আমরা মুক্ত হতে চাই বলে আমরা চাই যে পুলিশ বাহিনী আরও কার্যকরভাবে আইন শৃঙ্খলা আপনার দমন করুক, আইন শৃঙ্খলা রক্ষা করুক। এখন নেগেটিভ নিউজের প্রতি মানুষের ধারণাটা খুব বেশি। যে কোনো একটা ফটো কাট করলে, যে কোনো একটা কিছু করলে সেটা খুব দ্রুততার সাথে করে। দেখুন, বাংলাদেশে একটা আইন আছে, মঞ্জু ভাই বলতে পারবে, 1984 সালে আইনটা হয়েছে যে বিয়েতে 100 জনের বেশি দাওয়াত দেওয়া যাবে না, 100 জনের বেশি হলে প্রতিজন 25 টাকা করে দিতে হবে। এটা আইন ছিল এবং এই আইনটা সে সময় পালন করা হইতো। সেখানে 100 জনের বেশি হলে 25 টাকা আপনার ডিসি অফিসে জমা দেওয়া হইতো। আপনার কমিউনিটি সেন্টারগুলো আগে দেখতো যে আপনি কতজন খাওয়াবেন এবং সেইভাবে টাকা জমা দিচ্ছেন কিনা। এইটা আস্তে আস্তে কমছে। 93 সনে সেখান থেকে অতিথি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে কী করলো, মানে কোনো শ্রাদ্ধ অথবা কোনো মেজবান, কোনো চেহারাম এগুলো বাদ দিছে। আইনটা কিন্তু এখনও আছে। আমি জাস্ট বলেছি কি যে যদি 84 সালে এই আইনটা 25 টাকা থাকে তাহলে এখন 1000 টাকা করা দরকার। কারণ বিয়ে শাদিতে বৃত্ত ভৈরবে যে অশ্লীল প্রদর্শনী, আপনার এই যে গায়ে হলুদের নামে যে উলঙ্গপনা, বেহায়াপনা, যে নির্লজ্জতা, এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি। এখন এই ব্যাপারটা বুঝে হোক না বুঝে হোক এত বেশি প্রচারিত হয়েছে যে বলার বাইরে। অথচ এই বিয়েতে বিশেষ করে আমি বলি চট্টগ্রামে তো কনের বাপকে তো বোতা ছুরি দিয়ে বা আপনার জড়াই দেয় বদ্দা, মানে মানে বোতা ছুরি দিয়ে মারে। 8টা 10টা প্রোগ্রাম। আমরা বলতেছি যে দুইটা, এখানে দেখেন আমার লজিক দুইটা। একটা হলো অপ্রয়োজনে আপনি হাজার হাজার মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নাই, দাওয়াত দিয়ে খাওয়ানোর দরকার নাই, বৃত্তভৈরব প্রদর্শনের দরকার নাই, তাতে করে বাজারের দামটা কমে আসবে। 2-3 দিন আগে একটা বিয়েতে গেলাম, 50% অপচয়, 50% অপচয়। আপনি দেখেন এখানে আবার বাজার বসে যায় যে কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া, সেইটাকে নেগেটিভলি নিয়ে এত বেশি প্রচার হয়েছে। নেগেটিভ জিনিসটা মানুষ খায় বেশি। মানুষের উৎসবকে তো সীমাবদ্ধ করা যায়, আমি উৎসবকে অবশ্যই সীমাবদ্ধ করতে হবে। আপনি আছে বলেই আপনার এই ধরনের আপনার তাহলে আইনটা মানেন। ওই 25 টাকা এখন আপনাকে আধুনিক করে যুগোপযোগী করার পরে সে কারণ এটা তো বাজারের উপরে একটা এফেক্ট পড়ে এবং এটা আপনার মানুষের উৎসবকে আপনি আরেকজনকে বাধ্য করছেন, কিন্তু আরেকজন কিন্তু এটা দেখা দেখি এই জিনিসটা করছে, এটা কিন্তু একটা অপসংস্কৃতি। বিয়ের পরেও আপনার ওই যে কোরবানিতে ছাগল পাঠাইতে হবে, গরু পাঠাইতে হবে, ফলের দিনে ফল পাঠাইতে হবে। এখান থেকে আমরা একটু বেরিয়ে আসি না, আমরা একটু আধুনিক চিন্তা আপনার মধ্যে আপনার হই না। এই যে কাবিনের মধ্যে আপনার লক্ষ লক্ষ টাকা কাবিন, এগুলো তো জিডিপি বাড়ে, বুঝেন না? জিডিপি বাড়ার পরও কিন্তু গরিব মানুষের অবস্থাটা কাইলে হয়ে যায়। বাজারের দ্রব্যমূল্যের দাম হঠাৎ মানে এটা বেড়ে যায়। একটা সময় দেখবেন বিয়ের মৌসুমে আপনার দাম বেড়ে যায়। এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে কোটি কোটি টাকার অপচয়, দরকার নাই তো। মাননীয় প্রধানমন্ত্রী যদি অপচয়টাকে নিরুৎসাহিত করেন, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আপনি বাজেট অধিবেশনে আমরা চিরচারিত নিয়ম হলো যে বাজেট অধিবেশনের পরে একটা ডিনার দেওয়া হয়, সেখানে সবাই অংশগ্রহণ করে। অপচয়ের জন্য সেটা বন্ধ করেছেন। বিদেশে ভ্রমণ বন্ধ করছেন।
আপনার সরকারিভাবে কিচ্ছুতা সাধন করার জন্য বা আপনার সরকারের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, এখানেও কিচ্ছুতা সাধন করেন, দেখেন এটা বাজারে এটার এফেক্ট আসে কিনা। তো যেগুলো বললাম যে নেগেটিভ নিউজের প্রচারটা খুব বেশি হয়, তো আমরা এখন নেগেটিভ নিউজের শিকার। সেখান থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাই। এটা জুলাই মাস, এই জুলাই মাসের চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে চাই। জুলাই মাস মানে জুলাই মাস না, জুলাই মাস মানে ইলিয়াস আলী, জুলাই মাস মানে চৌধুরী আলম, জুলাই মাস মানে 17 বছরের যুদ্ধ, জুলাই মাস মানে 1 লক্ষ মামলার 70 লক্ষ আসামি, জুলাই মানে অসংখ্য গুম, অসংখ্য খুন, সব কিছুকে ধারণ করেই আমরা কিন্তু এই সরকারের অপসারণ করছি। আমরা জুলাইয়ের সমস্ত যোদ্ধারা আমরা একযোগে একসাথে আমরা কাজ করতে চাই। শুধুমাত্র জুলাই 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 এটা না, জুলাই ঠিক অবশ্যই জুলাই মাসে সরকারের পতন হয়েছে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়িত মাস হলো জুলাই মাস, 36 দিনের জুলাই মাস, সেটাকে আমরা ধারণ করব। কিন্তু সেখানে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, আমাদের অনেক সংকট ছিল। ধারণই বা কতটুকুন হয়েছে, যেটি মঞ্জু ভাই বললেন যে একটু ধারণাই করা হচ্ছিল যারা ক্ষমতায় আসবে, শুধু বিএনপি হিসেবে নয়, বিএনপিকে না, তিনি বলেছেন যে যিনি ক্ষমতায় আসবেন তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার যে সুপ্রশস্ত যেসব পথ আছে তার কোনোটাই বন্ধ করবেন। তার মানে সংস্কারটা আসলে ঠিকমতো হবে না। সরকার অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকার যে একটা নির্বাচন চেয়েছি, এই জন্য একটা আন্দোলন করেছি আমরা। 24-এর যে নির্বাচনকে প্রতিহত করেছি, নির্বাচনকে আমরা বয়কট করেছি, সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা জনমত সৃষ্টি করেছি। আমাদের লক্ষ্য কি ছিল? একটা নির্বাচন। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি এই বিপ্লবের পরে, অথবা এই গণ অভ্যুত্থানের পরে। এই বিপ্লব গণ অভ্যুত্থানের পরে এই সরকারের একমাত্র অন্যতম লক্ষ্যমাত্রা হওয়ার দরকার ছিল যত দ্রুততার সাথে একটা নির্বাচন দিয়ে দেওয়া। যদি নির্বাচনটা আপনার 24 ডিসেম্বরে দিতে পারতেন খুবই ভালো হতো, জুনে দিতে পারলে খুবই ভালো হতো। কিন্তু ধরুন সংস্কার তো আমরা চাই, সবাই চায়, এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কারের পিছনে চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল মারাত্মক আকারের। ধরেন এই যে সংস্কারের নামে প্রথমে বলা হয়েছে যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে, প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে। সেখান থেকে সরে এসে যখন আমরা আলোচনার টেবিলে বসলাম, তখন প্রধান উপদেষ্টা বললেন যে যতটুকু আমরা সবাই একমত হব ঠিক ততটুকু আমরা বাস্তবায়ন করব, যেখানে দ্বিমত হবে, কে কোন প্রশ্নে দ্বিমত সেটা আমরা জাতিকে জানিয়ে দেব। এখানে ব্যাপারটা একেবারে পরিষ্কার। এর মধ্যে দিয়ে আমরা আলোচনায় বসছি। আমরা দেখলাম যে আলোচনার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো ব্যক্তিগতভাবে প্রাসঙ্গিক না, ব্যক্তি জীবনে সেই ব্যক্তির কোনো প্রাসঙ্গিকতা রাজনীতিতে নাই, তারপরে আন্দোলন সংগ্রামে নাই, এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনায় বসতেছে। তখন আমি একদিন আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন ক্রাইটেরিয়া এই দলগুলো নির্বাচন করলেন? তো উনি বললেন যে এটা আমাদের সিরাজুল আলম খান জানেন। তা আমি বললাম যে সিরাজুল আলম খানকে উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আদিলুর রহমান শুভ্র। আচ্ছা, আমরা আলোচনায় বসলাম। এখন আলোচনায় এক রাজনৈতিক দলের এক ব্যক্তি, এক ভোট, আর কেউ নাই সমর্থক, ওনারও এক ভোট, আবার বিএনপিরও এক ভোট। আলোচনায় ওই ব্যক্তিও অংশগ্রহণ করতেছে, আবার বিএনপিও অংশগ্রহণ করতেছে। সেখানে একটা ভুল হয়েছে। এর মধ্যে দিয়ে ধরুন আলোচনার মধ্যে পিআর, এর মধ্যে আলোচনার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, এর মধ্যে গণভোট, এটা আগে না পরে, ভোটারদের বয়স, সব কিছু মিলে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে একভাবে এটাকে আইনি প্রক্রিয়াতে রূপান্তর করার একটা প্রশ্ন উঠছে। সেই ক্ষেত্রে তখন কথা হয়েছে যে আমরা দিনের পর দিন আলোচনা করতেছি, আলোচনা কোনো শেষ হচ্ছে না। একটা মানে মনে হচ্ছে যে এটা সীমাহীনভাবে চলবে। বাইরে 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাই, তারপরে স্থানীয় সরকার আগে করতে চাই। এর মধ্যে দিয়ে বিএনপি এবং আমরা যারা বিএনপির মিত্রদল ছিলাম, আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমরা আলোচনাটাকে একটা জায়গায় সমাপ্ত করেছি। এখন মানে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, বলা হচ্ছে যে শেরাটন সোনারগাঁ হোটেল থেকে এনে আমরা খাচ্ছি, যাচ্ছি, গল্পগুজব করছি। এর মধ্যে দিয়ে আমরা খুব জোরালো ভূমিকা পালন করেছি আলোচনাটাকে এক জায়গায় শেষ করার জন্য। শেষের দিকে কী হলো, এটা গিলোটিন পদ্ধতি, যে হ্যাঁ এবং না ভোটের মধ্যে চলে গেল। হ্যাঁ এবং না ভোটের মধ্যে বিএনপি আপনার 84টার মধ্যে 12টার মধ্যে তারা আপনার নোট অফ ডিসেন্ট দিল, এবং আপনার বিএনপি সেই সনদে স্বাক্ষর করেছে। সেই সনদে যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তার মধ্যে আমিও একজন, মঞ্জু ভাই একজন স্বাক্ষর করেছে। আমরা বলেছি স্বাক্ষরিত গণভোটের যে বিএনপি বলছে এখন তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তো অক্ষরে অক্ষরে তো পালন করবে, এবং করার মতো সুযোগ শেষ হয়ে যায়নি। কয়েকটা ব্যাপারে গণভোটের পক্ষে আপনারা কেন ভোট চাইলেন? আমি গণভোটের আমি আপনাকে বলি, মঞ্জু ভাই এখানে রাজসাক্ষী আছে। গণভোটের ব্যাপারে যে আছে যে এটার আইনগত ভিত্তি কী হবে, এটা কি আপনার এখানের আপনার লিগ্যাল ফ্রেম অফ ওয়ার্কের মধ্যে হবে বা কির মধ্যে হবে, কি হবে, তার মধ্যে দিয়ে তখন সালাউদ্দিন সাহেব বলেছেন
যে আমরা এটা গণভোটে যেতে পারি। কয়েকটা রাজনৈতিক দল বললো যে গণভোট তো আমরা সংবিধানে নাই, আমরাও বলেছি গণভোট তো সংবিধানে, আমরা সবাই বুঝি যে গণভোট সংবিধানে নাই। তখন জনাব সালাউদ্দিন সাহেব বললো যে গণভোট নাই, আবার গণভোট করতে পারবো না এটাও তো সংবিধানে লেখা নাই। জন আকাঙ্ক্ষার মধ্যে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এখানে ঐক্যমত্যের ভিত্তিতে যদি আমরা গণভোট করি, অর্থাৎ সে সময় আমাদের একমাত্র প্রধান লক্ষ্য ছিল আলোচনাকে এক জায়গায় সমাপ্ত করে নির্বাচনী ট্রেনটাকে সারা জাতিকে উঠানো, ট্রেনটাকে চালু করে দেওয়া, এক জায়গায় থামিয়ে দেওয়া। আমরা সেটা থেকে সফল হয়েছি। আমরা গণভোটের কথা বলেছি, গণভোটের পক্ষে ভোট চেয়েছি, আমরা সমস্ত জাতিকে নির্বাচনী ট্রেনে আমরা উঠিয়েছি, নির্বাচনী ট্রেন তার গন্তব্যে গিয়ে পৌঁছেছেন, একটা রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে। এখন আমরা ধরেন বিএনপি 84টার মধ্যে 12টার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেখান থেকে 12টার মধ্যে অন্তত আমরা কমপক্ষে 6টা সমাধান করতে পারবো আমরা আশা করি। যেমন একটা নোট অফ ডিসেন্ট যে আপনার আগে রাষ্ট্রপতি যে কোনো বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারত, আমরা বলেছি যে প্রধান বিচারপতিকে একদম প্রধান যিনি আপিল ডিভিশনের যিনি সিনিয়র মোস্ট, সেখানে বিএনপি বলেছে যে সিনিয়র মোস্টের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমরা অপশান রাখি যে দ্বিতীয় জনকে। তো এটা আলোচনার মধ্যে আমরা যদি বলি যে না ঠিক আছে আমরা সিনিয়রকে রাখবো, কোনো সমস্যা তো নাই। তারপর রাষ্ট্রপতিকে হঠাৎ বলা নাই কোয়া নাই, রাষ্ট্রপতিকে 12টি আপনার ক্ষমতা দেওয়া হবে, কি পুলিশ প্রধান নিয়োগ করা পর্যন্ত, এনএসআই ডিজিএফআই প্রধান নিয়োগ করা পর্যন্ত। বিএনপি এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দলের লক্ষ্যই ছিল যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে আমরা বিএনপিকে হাত পা বেঁধে দিই যেন বিএনপি সাঁতার কাটতে না পারে। আমরা বলেছি আপনাদের মাথার মধ্যে শেখ হাসিনা ভূত, এটাকে তাড়াতে হবে। কারণ শেখ হাসিনা স্বৈরাচার শুধু নিজে হয় নাই, সমস্ত মিডিয়া, সমস্ত বাহিনী, সমস্ত আমলা, সমস্ত সাংস্কৃতিক কর্মী এই শেখ হাসিনাকে ফ্র্যাঙ্কেস্টাইনে পরিণত করেছে। আমরা এই ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করতে চাই না, আমরা গণতন্ত্রকে সুসংগ করতে চাই। দেখুন ইতিমধ্যেই ব্যাপারটা অনেকটা সুরা করছে আমাদের নেতা জনাব তারেক রহমান। তিনি তার চলনে বলনে আচার আচরণে, যেখানে শেখ হাসিনার এখন আপনার ফেসবুকে ভাসছে শেখ হাসিনা বলছে তুই আয় দেশে দেখে নেব তোকে, তারপরে হ্যান ত্যান, বেগম জিয়াকে 5 বছর জায়গায় 10 বছর জেল। আর তার বিপরীতে তারেক রহমান কি বলছেন যে আমি প্রতিশোধ নিতে চাই না, আমার কোমরের হাড্ডি ভেঙেছে তারপর আমি প্রতিশোধ নিতে চাই না। আমার মায়ের প্রতি যে অবিচার করা হয়েছে, আমার মাকে যদি জিজ্ঞাসা করতাম আমার মা বলতো যে না দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারেক রহমানের এই মানসিকতা আমাদের মধ্যে ছাড়িয়ে দিতে হবে। আমার স্পষ্ট মনে আছে, আমি তো তখন আমার একদম তরুণ বয়সে আমি তখন জাতীয়তাবাদী ছাত্রদল করি। সেই সময় জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল করছেন তখন তারা বলতেন যে একটা স্বৈরাচারের উদরে জন্ম হওয়া একটা রাজনৈতিক দলের টিকবে না। আমরা বলতাম যে এটা টিকবে, কারণ এটা সময়ের দাবি। জিয়াউর রহমান সেই সময়ে কিন্তু তার জনপ্রিয়তাকে আস্তে আস্তে উচ্চতা থেকে উচ্চতর নিয়ে গেছেন, সমস্ত জাতিকে একটা কর্মস্পৃহার মধ্যে নিয়ে গেছেন, সমস্ত জাতিকে একটা জাগরিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্রটা হারিয়েছে। আমি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না, এটা একটা ফ্যানাটিক সংগঠন, একটা ধর্মীয় আপনার ওই যে ভারতে যে বিভিন্ন আপনার ওই যে যাদের অনুসারী আছে ওই সাই বাবা টাই বাবা এই জাতীয় কোনো একটা গোষ্ঠী, এদের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে। এই গণতন্ত্রকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে ভোটটাকে হত্যা করা, তারপরে আপনার দেশে অর্থটাকে প্রচার করা হতে আরম্ভ করে জনগণকে খুন করা, সব কিছু করার মধ্যে দিয়ে রাজনৈতিক চরিত্রটা আওয়ামী লীগ হারিয়ে গেছে। আওয়ামী লীগ যদি রাজনৈতিক চরিত্র হতো 2006 সালেও তো বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে এবং বন্দুকের নলে ক্ষমতাচ্যুত হয়েছে ধরতে গেলে, বা তত্ত্বাবধায়ক সরকার আমলে চরম চাপের মুখে ছিল, কিন্তু সে সময় তো কেউ ওইভাবে পালিয়ে যেতে হয় নাই, আপনার দল কেউ পালিয়ে যেতে হয় নাই, লড়াই করে এসে কিন্তু বিএনপি 70 বছর লড়াই করে এসছে। আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল না, এটা তো পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ করছে। আর মঞ্জু ভাই যেটা বলছে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে সব তো পালিয়ে যাওয়া দরকার। এখন এখানে কিছু নেতা তাদের যে বৈত্য ভৈরব, যেই টাকা পয়সা এগুলো কিছু জায়েজ করার জন্য মাঝে মাঝে গুপ্ত মিছিল করছে, এটা আওয়ামী লীগের লজ্জা পাওয়া দরকার। আওয়ামী লীগের সমর্থক যারা সমর্থন করছে যারা কচু গাছে ফাঁসিয়ে দেওয়া দরকার, যারা তাদের এই একটা রাজনৈতিক দল যে দলটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটা এখন চোরাগুপ্তা মিছিল করতেছে, এটা মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি করতেছে, বিরক্তি উৎপাদন করতেছে। এই দলটা রাজনীতি করার কোনো অধিকারই নাই। আপনার অন্তত যদি রাজনীতি করতে চায়, বিএনপিকে যেখানে 17 বছর রাজনীতি করতে দেওয়া হয় নাই কোনোভাবে, 17 বছর পরে এসে আওয়ামী লীগ কী রাজনীতি করে সেইটা আইসে তখন যদি আলোচনা করে বা কোনো প্রস্তাব দেয়, ক্ষমা প্রার্থনা করে, তাহলে দেখি তাদের একটা যেটা সমর্থ যেটা হোক সেটা কাজের বুয়া, আর এটা হোক শিরিন শারমিন চৌধুরী, তাদের মধ্যে ঔদ্ধত্য মোটেই কমে নাই, একেবারেই কমে নেই। হোক সেটা রিক্সাওয়ালা
আর হোক সেটা সাবির হোসেন চৌধুরী, তারা আসবে ফিরে দ্বিগুণ তিনগুণ বেশি খুন করবে, হত্যা করবে, হ্যান কারেকা ত্যান কারেকা ওর মধ্যে দিয়ে আসছে। আবার তার নেত্রীও বলে আগে করে দেখাও, একে মারো তারে মারো খুন করো, এটা পাগলামি উন্মাদনা। শেখ হাসিনা নিজে তো একটা সাইকোপ্যাথ ছিল, তার মানে সমস্ত তার অনুসারীগুলো এক ধরনের সাইকোপ্যাথ হয়ে গেছে। তো ওই রাজনৈতিক দলকে আমরা রাজনীতি করার ন্যূনতম কোনো সুযোগ তো দেবই না, বা এবং আইনগতভাবে সেটা বিচার করতে হবে, দলগতভাবে বিচার করতে হবে। হ্যাঁ, আমরা মনে করি কোনো রাজনৈতিক দলকে, দেখুন এই রাজনৈতিক দলটা 75 সালে একেবারে শেষ হয়ে গেছে। যদি পিপিআরের মাধ্যমে মানে পলিটিক্যাল পার্টি রিলেশনের মাধ্যমে যদি জিয়াউর রহমান উজ্জীবিত না মানে এটাকে পুনর্জীবিত না করতো, এই রাজনৈতিক দলগুলো তখনই ধ্বংস হয়ে যেত। এর পরবর্তীকালে এসে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই রাজনৈতিক দলটাকে রাজনীতি করার ব্যাপারে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে স্বৈরাচারের যেসব দালালরা আবার বিভিন্ন জায়গায় উকিঝুঁকি দিচ্ছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। কিন্তু এটা মানে আমরা কিন্তু খুব বেশি দিন এটা সহ্য করবো না, তাদের এই লম্পঝম্প এগুলো।